বাজেট নিয়ে মৌলিক একটা আলোচনা আমাদের ভাই মুফতি সুলতান সাহেব আগে আলোচনা করেছেন। আমার আলোচনাটা থাকবে মূলত এই 240 পৃষ্ঠা বাজেট বক্তব্যকে ফিকহের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। আমরা অনেক কিছুই যারা ফিকহের তালিবে নেই ফিকহের দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, বিশ্লেষণ করি, তাকিফ করি, শরিয়া অ্যাডাপশন করে থাকি। ফিকহের আলোকে কি কি বিষয় নোট করার মতো সেটা আমরা আইডেন্টিফাই করি এবং এটা কেন আসলে ইস্যু হতে পারে সেটা আমরা আলোচনা করি, বিকল্পটাও আমরা বলি। তো একটা টোটাল একটা বাজেট বক্তব্য 240 পৃষ্ঠা অ্যাপ্রক্সিমেটলি। এই বক্তব্যটার মধ্যে এই বক্তব্যটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনি বিশ্লেষণ করতে পারেন। একজন অর্থনীতিবিদ, ইকোনমিস্ট, সে তার ইকোনমিক্সের জ্ঞানের আলোকে এটাকে বিশ্লেষণ করতে পারে। একজন ব্যবসায়ী, সে তার মতো করে বিশ্লেষণ করতে পারে। একজন ফিকহের ছাত্র, সে কিভাবে এটা বিশ্লেষণ করবে? আমার বিষয়টা হলো এইটা যে ফিকহের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টাকে বিশ্লেষণ করি তাহলে এখানে কি কি জিনিস আমরা আলোচনা ইস্যু পাবো এবং আমাদের আমাদের কাছে কিছু ইস্যু আছে এখানে। এটা আমরা কখনো আগে চিন্তা করেছি যে একটা বাজেট বক্তব্য 240 পৃষ্ঠা একটা বাজেট বক্তব্য, সেটাও আমাদেরকে ফিকহে আলোকে বিশ্লেষণ করতে হবে। ফিকহের আলোকে একটা বাজেট বক্তব্য বিশ্লেষণ করা, এটা অনেকটাই আমাদের কাছে নতুন। তবে আজকের পরে আর নতুন থাকবে? আজকের পরে এটা পুরনো হয়ে যাবে। আপনারা বলবেন না আমরা বাজেট বক্তব্য ফিকহে আলোকে বিশ্লেষণ করার অভিজ্ঞতা আমাদের আছে। তো এটা আজকের পরে নতুন নতুন আর থাকবে না, এটা এখন পুরনো। এটা আল্লাহ তাআলা প্রদত্ত, এটা আল্লাহ তাআলা হুয়াল আউয়াল ওয়াল আখির। হ্যাঁ, মোবাইলের লাইট জ্বালানো যেতে পারে। একটু গরম হয়ে যাবে, এখন এমনি গরম। এটা একটু স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থাকলে আলো জ্বালানো যাবে তো। এখন এই বিষয়টা পুরনো হয়ে যাবে, তাই না? বাজেট নিয়েও আমরা আলোচনা শুরু করলাম। আমাদের আলোচনাটা খুব বেশি ভালো হয়ে যাবে সেটা দাবি করছি না, সূচনা হলো। আমরা আশা করছি আগামী বছর আরও বিভিন্ন দারুল ইফতায় এই আয়োজনটা হবে, যে বাজেট নিয়ে একটা ফিকি মজলিস, বাজেট নিয়ে একটা ফিকি আলোচনা। তো তারা আরও ভালো বেটার করতে পারবেন আমরা আশা করি ইনশাল্লাহ। তো এটা একটা আলোচ্য বিষয়। আমার আরেকটা আলোচনার বিষয় ছিল, সেটা হয়তো আজকে সময় কুলাবে না। এটা হলো এটাও বাজেট বক্তব্যকে নিয়ে আরেকটা অ্যাঙ্গেল থেকে, যে এই বাজেট বক্তব্যের এই 240 পৃষ্ঠার ভালো মন্দ দিক কী কী আছে, কয়টা পয়েন্ট ভালো উঠে এসেছে যেটা আমাদের জন্য শুধুমাত্র মানে আলেম হিসাবে না, একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এটাকে ভালো বলতে পারি। এমন কিছু পয়েন্ট আছে বাজেট বক্তব্যে। আবার কিছু পয়েন্ট আছে যে না, সেখানে আসলে আরও ভালো করার সুযোগ ছিল, কিছু সীমাবদ্ধতা আছে, এমনও কিছু পয়েন্ট আছে। ওটা নিয়েও আমার একটা কাজ করা আছে। তো সেটা হয়তো আজকে সুযোগ পাবো না, অথবা এমনও হতে পারে যে কিছু কিছু আলোচনা আপনার ম্যাচ হয়ে যাবে আর কি। তো আমরা আজকে এই জায়গাটাতে ফোকাস রাখি যে বাজেটের ফিকহি ইস্যুগুলো কী কী। যে কোনো ডকুমেন্টস ফিকহে আলোকে বিশ্লেষণের একটা নীতিমালা আছে। প্রথম হলো
এটাকে বলে আপনার এই প্রবলেম আইডেন্টিফাই করা, ফিকহে আলোকে কোন কোন বক্তব্য, কোন কোন ধারা আপনার সমস্যাযুক্ত, সেটাকে আপনি চিহ্নিত করা। 2 নম্বর হলো এটা কেন সমস্যাযুক্ত, সেটাকে আপনার আলোচনা নিয়ে আসা। 3 নম্বর হলো এটা একটা বিকল্প, যদি সম্ভব হয় একটা বিকল্প সেখানে দাঁড় করানো। এই হলো 3টা দিক: সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার কারণ এবং সমস্যা থেকে উত্তরণের উপায়। আমরা এই 3টা দিক থেকেই এই ডকুমেন্টসটা অ্যানালাইসিস করার একটা চেষ্টা আমরা করেছি প্রাথমিকভাবে। এটা প্রায় 9 থেকে 10 পৃষ্ঠার একটা অ্যানালাইসিস রিপোর্ট আমার সামনে এখানে আছে। তো বিদ্যুৎ নেই, তাহলে ওটা দেখানো যেত। ল্যাপটপের চার্জ কতক্ষণ থাকবে আল্লাহ জানে। ল্যাপটপের চার্জ তো শেষের দিকে, 0 থেকে শুরু করলাম ল্যাপটপের চার্জ। আমি মানে ল্যাপটপের চার্জ থাকতে থাকতে এটা আমি মোবাইলে নিয়ে রাখি, আর নাহলে পরে আলোচনা বন্ধই হয়ে যাবে। একটু 1 মিনিট একটু সময় নিচ্ছি, দেন একটু ট্রান্সফার করে রাখি, কারণ বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাবে সব, এই চার্জ শেষ হয়ে গেলে। ফাইলটাকে নিয়ে আগে ফাইলটা নেওয়াটা চ্যালেঞ্জিং হচ্ছে। স্লাইড না, ফাইল আছে আরেকটা। তো কষ্ট হয়ে যাচ্ছে তো সাথীদের। আমাদের কি নাই? আইপিএস চলেছে ও তখন আইপিএস ছিল, সব একসাথে চলছে, দ্রুত জিনিসটা অনেক কষ্ট হয়ে যাবে সাথীদের। কারেন্ট বেশিক্ষণ থাকে না, চলে আসে। আমি আপনাকে দিয়ে রাখলাম, যদি এটা চলে যায় তাহলে এটাতে যাব। এটাতে অন করে দেন, টেলিগ্রামে যান, টেলিগ্রামে যান। প্রথম ইস্যুটা হলো এখানে আমরা একটু কি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, এটা না, আপনাকে দিচ্ছি, আপনাকে। রাষ্ট্রীয় ঋণ এবং সুদ ব্যয়কে প্রাতিষ্ঠানিকরণ করা, প্রথম যে ইস্যুটা। আমরা যদি বাজেট বক্তব্যটা নেই সামনে, পৃষ্ঠা নম্বর সহ যদি আমরা একটু দেখাই, আমাদের বাজেট বক্তব্যে একটা প্রথম এবং একটা মেজর ইস্যু হলো সুদ বিষয়ক বিভিন্ন ধারা উপধারা এখানে আছে। পৃষ্ঠা নম্বর 12, এখানে
অনুচ্ছেদ নাম্বার 21, এখানে বলা আছে আপনার বাজেট ঘাটতি পূরণে সরকারকে আভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থের সংস্থান করতে হয়েছে। 2006 সালে আপনার যখন এই সরকারের সর্বশেষ যেটা ছিল আর কি মাঝখানে বিরতির আগে, 2006-এ ডোমেস্টিক ডেট ছিল আপনার, আভ্যন্তরীণ ঋণ ছিল আপনার 65,000 কোটি টাকা, এবং 2024-এ সেটা 10,77,000 টাকায় আপনার আসছে, মানে 16 গুণ বেশি। এবং সুদ ব্যয় দেখানো হয়েছে আপনার 2005-06 8,500 কোটি টাকা, 2023-24-এ আপনার সেটা 13 গুণ বেশি হয়ে 1 লক্ষ, এটা চার্জ শেষ হয়ে গেছে। এক লক্ষ আপনার 1,14,700 কোটি টাকা। খেয়াল করেন, সংখ্যাটা খেয়াল করেন। 2006-এ ছিল আমাদের সুদ ব্যয় হয়েছিল 8,500 কোটি টাকা 2006। 2023-24-এ 1,14,700 কোটি টাকা। কত গুণ বেশি? এটা প্রায় আপনার 13 গুণ বেশি। আর এই যে বাজেট আপনার আলোচনা হচ্ছে, যে বাজেটটা, এই বাজেটে আপনার সুদ ব্যয় দেখানো হয়েছে 1,27,500 কোটি টাকা। বাড়ছে না কমছে? বাড়ছে। এবং এখানে একটা মজার ব্যাপার হলো, সারপ্রাইজিং ব্যাপার, ব্যাপারটা হলো যে এই বাজেট বক্তব্যে আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার প্রতিটা বাজেট বক্তব্যে একটা এই স্বাভাবিক রীতি হলো তারা আপনার আগের বছরের অর্থ বছরের বাজেটের সাথে কম্পেয়ার করে, যে গত বছরের বাজেটে আমাদের ব্যয় ছিল এবার আমরা এত কমানোর চেষ্টা করছি, মানে একটু বেটার একটা এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়, তুলনা করা হয়, ম্যাক্রো ইকোনমিক্সটাকে তুলনা করে পেশ করা হয়। এখানে এই তুলনাটা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে 6-এর সাথে, মানে যেটা আজ থেকে প্রায় 20-22 বছর আগে, তাই না? 22 বছর না? 6? হ্যাঁ, 20 বছর আগে। তো 20 বছর আগের একটা অর্থ ব্যবস্থার সাথে বর্তমানের তুলনা, আপনি যদি অন্য কোনো এই দৃষ্টিকোণ, অন্য কোনো মানে অন্য কোনো দিকে নাও তাকান, শুধু একটা নিরপেক্ষভাবে যদি আপনি একটা দেশের অর্থনীতিকে আপনি 20 বছর আগের সাথে তুলনা করেন, এখানে তো এমনিতে তো আপনার পার্থক্য চলে আসবে। আমার কথাটা কি ধরতে পেরেছেন? 20 বছর আগে অর্থ ব্যবস্থার সাথে তো পার্থক্য এটা স্বাভাবিকভাবেই থাকবে। 20 বছর আগের আপনার পপুলেশন ডেস্টিনি, অর্থাৎ এই আপনার জনসংখ্যার যে ঘনত্ব, পপুলেশন যে হার, সেটা এখনকার হার তো এক না। ওই সময়ে 20 বছর আগে বাংলাদেশের অর্থনীতি এখনকার অর্থনীতি স্বাভাবিকভাবেই একটু ডিফারেন্ট হবে। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য না থাকলেও আপনার এটা ব্যতিক্রম হবে। তো এই তুলনাটা 20 বছর আগের সাথে প্রায় বিভিন্ন জায়গাতে এই তুলনাটা করাটা আমাদের কাছে একটা অপরিপক্ক বাজেট স্পিচ ড্রাফটিং মনে হয়েছে। কথা বুঝে আসছে কথা? বাজেট বক্তব্য এটা কোনো রাজনৈতিক দলিলের বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্যের দলিল নয়। বাজেট বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্যের দলিল না, এটা বা হতে পারে না। পৃথিবীর কোনো বাজেট আমাদের দেশের বাজেটের মতো এত বড় বাজেট হয় না, মানে বাজেট বক্তব্য হয় না। আমাদের বাজেট বক্তব্য 240 পৃষ্ঠা, 240 পৃষ্ঠা। আমরা এটা গবেষণা করেছি। আমাদের যেসব দেশ আমাদের কাছাকাছি, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, তাদের কারো বাজেট বক্তব্য এত সুদীর্ঘ বাজেট বক্তব্য নেই। ইন্ডিয়া তো আমাদের চেয়ে অনেক বড় দেশ, তাদের বাজেট বক্তব্য আপনার এই 100-র মধ্যে।
100-র মধ্যে, পাকিস্তানের 50-এর মধ্যে বাজেট বক্তব্য, পাকিস্তান বাজেট বক্তব্য 50-এর মধ্যে, ইন্ডিয়া বাজেট বক্তব্য ওই 50-এর মধ্যে, 40-50-এর মধ্যেই। এবং তাদের বাজেট বক্তব্যে এই রাজনৈতিক কোনো আলাপ নাই। এই জন্য আমি বলতে চাই বাজেট বক্তব্য কোনো রাজনৈতিক দলের বক্তব্য হতে পারে না। কিন্তু আমরা দুঃখজনকভাবে এবার তো কমে আসছে। আগেগুলোতে আপনার যেইভাবে আপনার গুণগান গাওয়া হতো, মানে বাজেট বক্তব্য আরও বড় হয়ে যেত। তো 2000 যেটা আমি বলছিলাম যে এটা একটা পয়েন্ট। আরেকটা হলো যে তুলনাটা 20 বছর আগের সাথে তুলনা করে আপনি দেখাচ্ছেন কি যে আমরা তো আগে ভালো ছিলাম। 20 বছর আগে আমরা যখন ক্ষমতায় ছিলাম সেখানে আমাদের সুদ ছিল মাত্র 8,600 কোটি, 500 কোটি। আমরা যখন ক্ষমতা চাই তখন সুদ দিতে হচ্ছে কত? 1,14,700 কোটি। তাহলে বোঝা গেল কি যে আমাদের ক্ষমতায় তো ভালো ছিল, কিন্তু এই তুলনা করতে যে আরেকটা শুভঙ্করের ফাঁকি তৈরি হয়েছে। ফাঁকিটা কি? 2025-26-27 বাজেট বক্তব্য যখন প্রণয়ন করা হচ্ছে, এই বাজেট বক্তব্যের আগে আরেকটা বাজেট বক্তব্য আছে। সেটা কোন বছর বলেন তো? 2000 না 23-24 না, 2024-25, 24-25 এটা বক্তব্য আছে না? এটা তো হলো আমাদের 2026-27, এটা 26-27 বক্তব্য। তো এর আগে আমাদের 25-26 একটা বক্তব্য আছে না? আপনি শুনলে অবাক হবেন, এই পুরো 240 পৃষ্ঠায় 2025-26 কোনো আলোচনাই নেই, কোনো আলোচনাই নাই এটাতে। এতে কি হয়েছে? একটা ফাঁক তৈরি হয়েছে। ফাঁকটা কি? এই যেটা মাত্র বললাম, যে আপনি সমালোচনা করতেছেন যে আপনি 2006-এ আপনার সুদ পে করতে হয়েছে 8,500 কোটি, 24-এ এসে এটা বেড়ে গেছে আপনার 1,14,700 কোটি। এরপরে কবি নীরব। আপনি যে এখন যে বাজেট বক্তব্য দিলেন, এই বাজেট বক্তব্যে আপনার সুদ কত? 1,27,500 কোটি। এটা কি গত বছর চেয়ে বাড়লো না কমলো? বাড়ছে, কিন্তু গত বছর তুলনা কিন্তু নাই। গত বছরের তুলনা কি নাই, পুরো বক্তব্যে নাই। একটা চালাকি করা হলো না এটা, কিন্তু চালাকিটা হলো না, এই চালাকিটা হয় নাই। ইন্টারিমের গভর্নমেন্ট, এটা আপনার, এটা কোনো মানে আমার বক্তব্য রাজনৈতিক আলাপ হিসেবে নেবেন না, এটা একাডেমিক ডিসকাশন, এটা কোনো রাজনৈতিক ডিসকাশন না। এটা ইন্টারিমের গভর্নমেন্টে কোনো আলোচনা না রাখা। ইন্টারিম গভর্নমেন্ট তো আপনার জনগণের ম্যান্ডেট অনুযায়ী ছিল, তাদের অর্থনৈতিক যে রূপরেখা সেটাও এখানে কম্পেয়ার আসলে কাছাকাছি একটা কম্পারিজন থাকতো। 20 বছর আগেরটা করা যাবে না সেটা বলছি না, কিন্তু কাছাকাছি একটা কম্পারিজন থাকা উচিত ছিল। তাহলে এই দৃশ্যগুলো বোঝা যেত যে কোথায় কি হচ্ছে, পার্থক্য কোথায় কি হচ্ছে। যাই হোক, এখন এই যে আমাদের সুদ 1,27,500 কোটি টাকা, টোটাল বাজেটের 9,37,000 কোটি টাকা আমাদের মূল বাজেট, তাই না? এই টোটাল বাজেটে এটা 13.59%। এই শুধু সুদ ব্যয় না। আপনি 100 টাকা, আমি আলোচনা লম্বা করবো না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি শেষ করে দেবো। আমি এই পয়েন্টে আজকে আলোচনা করি। 100 টাকা সুদ নিছে কেউ, এই ধার নিছে, সুদ পে করতে হবে ধরেন 5 টাকা। এভাবে চিন্তা করেন, তাহলে আপনি যে পরিমাণ টাকা অলরেডি ঋণ নিছে সরকার, ওইটা প্রিন্সিপাল অ্যামাউন্ট না, শুধু ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত? 1,27,500 কোটি টাকা, বাজেটের 13%, শুধু ইন্টারেস্টের অংশটা, টোটাল ঋণ না। কথাটা বুঝতে পেরেছেন? টোটাল ঋণ যদি আপনি হিসাব করেন, সেটা আমাদের অনেক বেশি ঋণ হয়ে আছে। এটাও একটা হিসাব আছে এখানে, আলোচনাটা ওই দিকে না নিয়ে এখানে রাখি, সুদের অংশটা রাখি আমরা। সুদ এতগুলো আমাদের পে করতে হবে। এবং আপনি খেয়াল করেন, এখন এই যে সুদ, এটা একটা আমাদের ফিকহি আলোচনা,
যে আমাদের জাতীয় বাজেটে আমাদের টোটাল বাজেটে 13% কোথায় চলে যায়? সুদ পরিশোধে চলে যায়। তাহলে ঋণ করছেন থেকে? ঋণ করছি আমরা দুই জায়গা থেকে, বৈদেশিক উৎস থেকে আর দেশীয় উৎস থেকে। বৈদেশিক উৎসের মধ্যে আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং কিছু আপনার দেশ আছে। এর মধ্যে আছে আপনার ইন্ডিয়া, এর মধ্যে আছে আপনার চীন, রাশিয়া, এরা। আমি কিন্তু কোনো মধ্যপ্রাচ্যের নাম নেই নাই। মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কোনো মুসলিম কান্ট্রির সাথে আমাদের কোনো ইন্টারন্যাশনাল এই ফাইন্যান্সিয়াল রিলেশন বিল্ড আপ করতে পারি না আমরা। এটা আমাদের একটা ব্যর্থতা। এটা নিয়ে আমার আরও অনেক আলোচনা আছে, সব আলোচনা আজকে করা যাচ্ছে না। অনেক কথা বাদ দিয়ে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হচ্ছে। ফোকাসটা এখানে রাখি। ওখান থেকে আমরা সুদে ঋণ নিয়েছি, আর লোকাল হলো আমাদের ব্যাংকগুলো থেকে আমরা ঋণ নিই। ব্যাংক থেকে সরকার কীভাবে ঋণ নেয় জানেন? ট্রেজারি বিল, এটাকে বলে আপনার টিবি, ট্রেজারি বিল থেকে। ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো হলো সরকারের ঋণ। এগুলো দিয়ে মানুষ থেকে আপনার ঋণ নেয় সুদে, সরকার তাকে সুদ সহ পে করবে। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সুদভিত্তিক ঋণের সবচেয়ে বড় সোর্স হলো আপনার এই নিজস্ব ব্যাংকিং সেক্টর। এখান থেকে আপনার এই ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে প্রচুর ঋণ আপনার নেওয়া হয়েছে। এগুলোর যে সুদ, এই সুদটাই হলো আপনার এই 1,27,500 কোটি টাকা। বুঝতে পারছেন? এবার এটা ফিকহি দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে একটা ইস্যু। এই সুদটা আপনি এখন বলবেন যে এটা মাসালা কি, এবার মাসালাতে আসেন। সরকার কি আসলে সুদে ঋণ নিতে পারে কিনা? আমি এটা দেখাইতাম, যেহেতু বিদ্যুৎ নেই। মালয়েশিয়া থেকে আপনার, মালয়েশিয়া ব্যাংক নেগারা, মালয়েশিয়ার যে আপনার SEC, আপনার সেন্ট্রাল শরিয়া কাউন্সিল, যেটা শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল, SEC, মালয়েশিয়ার SEC শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল থেকে আপনার ব্যাংক নাগারা মালয়েশিয়া তাদের উদ্যোগে SEC পরামর্শে ব্যাংক নাগারা মালয়েশিয়া আপনার একটা পলিসি ইস্যু করছে, নাম দিছে আপনার জরুরা অ্যান্ড হাজা পলিসি আপনার ডকুমেন্টস। ওই পলিসিটা তারা ইস্যু করছে যে এই যে আমরা বিভিন্ন শরিয়া বোর্ডে আমরা বসি, আমরা অনেক সময় বলি যে হাজতের কারণে এটা হালাল, জরুরতের কারণে এটা হালাল। তো আপনি কোন কেসকে কীভাবে হাজার মধ্যে ফেলবেন, কোন কেসকে কীভাবে আপনি জরুরার মধ্যে ফেলবেন, একটা সুন্দর প্যারামিটার ওনারা ওখানে দিয়ে দিয়েছেন। ওখানে একটা আলোচনা আছে যে আপনার জরুরা একটা প্রয়োগ ওনারা দেখাইছেন যে IMF থেকে সুদে ঋণ নিতে পারে সরকার, যখন তার হাতে আর কোনো সোর্স থাকে না। হ্যাঁ, ডায়ান নেসেসিটি যখন তৈরি হয়, আল হাদাতুল মুলিহা, তখন সে আপনার IMF থেকে ঋণ নিতে পারে। এটা জরুরার মধ্যে পড়ে, এটা জায়েজ। আমাদের প্রশ্ন হলো যে আপনার বাংলাদেশ কি এই জরুরার মধ্যে, তাকিফের মধ্যে ফেলে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের জন্য এই IMF থেকে লোন নেয়া? বাংলাদেশ অবশ্য বেশি লোন নিছে আপনার এবার ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যাই হোক, মানে দুটো থেকেই তার ঋণ আছে। IMF থেকে লোন নেয়া বাংলাদেশ সরকারের জন্য এটা বৈধ হবে, এটা বলা যাবে কিনা? এটা হলো ফিকহি এশকাল। কথা বুঝতে পারছেন? বৈধ মানে ঋণ নেয়া, সুদ খাওয়া তো বৈধ হবে না, এটা তো কেউ বলবে না। সুদ তো আপনাকে দান করতেই হবে। অবশ্যই এখানে তো সুদ দান করার বিষয় না, এখানে তো হলো আপনি তো ঋণ নিচ্ছেন, আপনি সুদ দিবেন, আপনি দান করার বিষয় না। এটা জায়েজ কিনা? আমাদের অবজারভেশনটা হলো এখানে এরকম যে জরুরার এই নীতি প্রয়োগ করার জন্য শর্ত হলো আপনার সম্ভাব্য হালাল সোর্সগুলো যথাযথভাবে আপনি অন্বেষণ করা। সেখান দিয়ে যদি আপনার সেটা সম্ভব না, তাহলে আপনি ইনদা জরুরা আপনি এটা করতে পারেন। বাংলাদেশ কি হালাল ভাবে তার ফাইন্যান্সিয়াল যে তার আপনার ডেফিসিট আছে, বাজেট ঘাটতি, এটা হালাল উপায়ে পূরণের জন্য সে যেন তাকে সুদি ঋণ না করতে হয় এমন কোন ইন্টেনশন তার কখনো সে দেখিয়েছে? আমার কথা বলেন, কথা দেখায় নাই।
তাহলে কি আমরা এই কায়দা আলোকে এটাকে জায়েজ বলার মতো সুযোগ আছে এখানে? নাই। তাহলে এবার শেষ প্রশ্ন, এটা বলে শেষ করে দেবো, আপনাদের আর কষ্ট দেব না। বাংলাদেশের কাছে কি আসলেই আপনার এমন কোনো এই সুযোগ আছে যে তারা হালাল উপায়ে এই সুদি ঋণ না নিয়েও তারা চলতে পারতো? এখানে কয়েকটা সুযোগ আছে। 1 নম্বর, বাংলাদেশের সরকারে যদি আপনার ঋণের প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রথম যেটা ভাগ করি আমরা, মানে বৈদেশিক ঋণ, তো ফরেন ডেট, বৈদেশিক ঋণ যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমার প্রথম এজ এ মুসলিম কান্ট্রি আমার প্রথম এবং ফার্স্ট ডেস্টিনেশন হওয়া উচিত কোনটা? মধ্যপ্রাচ্যের দেশ, যাদের সাথে আমাদের বিলিভ, আমাদের আকিদা অনেক মিলে, থট মিলে, বিশ্বাস মিলে, ফিলোসফি মিলে। সেটা আমরা ট্রাই করি নাই। আবুধাবির আপনার ইন্টারন্যাশনাল ফান্ড আছে, তাদের কাছে আমরা ইউজ করতে পারতাম যে তুমি মুসলিম, আমি মুসলিম, কোনো একটা শরিয়া ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদেরকে দাও। সম্ভব হতো কিনা, কূটনৈতিক আলাপে সেটা সম্ভব হতো কিনা, কিন্তু আমরা এই দোয়া কখনো নক করে দেখি নাই। আমি অবাক হয়ে গেলাম, সদ্য রিপোর্ট, এটা 2025 ডিসেম্বরে প্রকাশ পাইছে, IMF প্রকাশ করেছে এই রিপোর্ট, আমার কাছে আছে। বাংলাদেশ সরকার কাদের থেকে ঋণ নেয়, বিস্তারিত রিপোর্ট। ওখানে মধ্যপ্রাচ্যের কোনো নাম নাই, চীন, রাশিয়া, ইন্ডিয়া, ওদের থেকে ঋণ নেয়, IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়। কথা খেয়াল করছেন? নাম্বার 1। নাম্বার 2, IMF এর একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল উইং আছে। এটা আমি এই বিরোধী দলীয় নেতাকেও আমি বলেছিলাম, এই ইন্টারিম আমলে সরাসরি দেখা করে ওনাকে বলে আসছিলাম, ডকুমেন্টস দিয়ে আসছিলাম যে IMF এর ইসলামিক ফাইন্যান্সিয়াল উইং আছে, একটা এক্সটার্নাল শারিয়া বোর্ড আছে। এটা আপনারা তো আজকে প্রথম শুনতেছেন। IMF এ কি আছে? এক্সটার্নাল শারিয়া বোর্ড আছে। তারা এটা রেখেছে কেন? মুসলিম কান্ট্রিগুলো যদি তাদের কাছে শরিয়াসম্মত কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চায়, যেন ওইভাবে দেওয়া যায়। দুঃখজনকভাবে বাংলাদেশ সরকার এটা কখনো নক করে দেখে নাই। আমাদের যারা সংসদে যায়, আমাদের হুজুররা, ওদের সামনেও এগুলো নাই। বড় দুঃখজনক অবস্থা এটা। এখন তো সুযোগ ছিল এগুলো নিয়ে কথা বলা সংসদে। আমাদের কষ্ট হয় যে যাদের কাছ থেকে আমরা এই বক্তব্যগুলো আশা করতাম যে আপনারা বাজেট নিয়ে এই কথাগুলো তুলে ধরেন, যে আমাদের সোর্স অফ ডেট, এটাকে আমরা এই শারিয়া কমপ্লায়েন্ট সোর্স ব্যবহার করতে পারি কিনা। শারিয়া কমপ্লায়েন্ট অর্থই না যে আমি মুসলিম হয়ে যেতে হচ্ছে। শারিয়া কমপ্লায়েন্ট সোর্সের কথা আমি বলছি এই জন্য যে আমি মুসলিম, আমি মুফতি, আমি খুব বেশি রিলিজিয়াস পারসন। নট অনলি দ্যাট, শারিয়া কমপ্লায়েন্ট এই জন্য বলছি যে দ্যাট ইজ আ সাস্টেইনেবল সোর্স। এটা একটা সাস্টেনেবল সোর্স, এটা টেকসই সোর্স, এটা টেকসই উৎস, এটা এই জন্য আমি বলছি। এটা এইভাবে বক্তব্যগুলো আসা দরকার ছিল। IMF থেকে যে আমাদের আপনার শারিয়া কমপ্লায়েন্ট ওয়েতে আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া যায়, এটা সংসদে আলোচনা হওয়া দরকার ছিল। চিঠি দেওয়া দরকার ছিল এমপিরা, অর্থ মন্ত্রণালয়, যে আপনারা এইভাবে উদ্যোগ নেন। এগুলো হয় নাই। গেল 2। নাম্বার 3, বাংলাদেশে আপনি যাদের কাছ থেকে ঋণ নেন এই ট্রেজারি বিলের মাধ্যমে, আপনি বাংলাদেশ সরকার যে ঋণ নেন, কিছু ঋণ নেন আপনার অপারেশনাল কস্ট আপনার চালানোর জন্য, কিছু নেন আপনি ডেভেলপমেন্টের জন্য, কনস্ট্রাকশনাল ডেভেলপমেন্টের জন্য। তো যেসব ঋণ আপনার ডেভেলপমেন্টের জন্য দরকার, উন্নয়নের জন্য দরকার, রাস্তাঘাট করা দরকার, ব্রিজ করা দরকার, এগুলো কি শরিয়াসম্মতভাবে করা যায় না? এটার জন্য আমাকে সুদভিত্তিক ঋণ দিতে হবে? আর কোনো মডেল নেই? কি আছে মডেল বলেন? জানেন আপনারা, সুকুক আছে, সুকুক ইউজ করা যায়। যদিও বাংলাদেশে এখন যে সুকুক ইউজ করা হচ্ছে, এটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন না। আমরা আরও বেটার আউটপুট চাই। আমি মুফতি ইউসুফ সুলতান ভাই, আমরা বাংলাদেশ ব্যাংকের সুকুকের
টেকনিক্যাল কমিটিতে আমরা আছি। আমরা আলহামদুলিল্লাহ কিছু বেটার কাজ করার চেষ্টা করেছি, ওখানে কিছু ফলাফল ভালো করার চেষ্টা করেছি, কিন্তু আরও ভালো হওয়ার সুযোগ আছে। 4 নাম্বার, যেখানে আপনার অপারেশনাল কস্টের জন্য টাকা দরকার, কথা খেয়াল করেন, সুকুক তো নেবেন আপনি যেখানে আপনার অ্যাসেট জেনারেট করা দরকার, হ্যাঁ, ডেভেলপমেন্ট, সেখানে আপনি সুকুক নিচ্ছেন। এটা হলো এক ধরনের সুকুক কাঠামো হবে। আর যেখানে আপনার অপারেশনাল কস্ট দরকার, ওখানে আপনি কিভাবে দেশীয় সোর্স থেকে আপনি বৈধ পন্থা আপনি টাকা নেবেন, এটা হলো আপনার সেল অ্যান্ড লিজব্যাকের মাধ্যমে। এটা একটা মডেল, সেল অ্যান্ড লিজব্যাক। এটাও সুকুকই হবে। সুকুকে আরেকটা, সুকুক তো আসলে কোনো আকদের নাম না, এটা তো জানেন আপনারা। সুকুক হলো একটা উনওয়ানের নাম। এটা নিচে আপনার আন্ডারলাইন কন্ট্রাক্ট কখনো ইজারা হয়, কখনো মুদারাবা হয়, মুশারাকা হয়, অনেক কিছু হতে পারে। সুকুক একটা একটা কনসেপ্টের নাম, এটা কোনো আকদের নাম না। এটা এইভাবে আমরা চিন্তা করতে পারতাম। এবং এটা তাত্ত্বিক বিষয় না। আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা আপনার এই ডোমেস্টিক ডেট, এটা মোস্ট অফ ডোমেস্টিক ডেট আপনার এই সুকুক দিয়ে ওরা পূরণ করে। আর এটা খুবই লজিক্যাল। আপনি এত বড় মেট্রো বানিয়েছেন, কোটি কোটি টাকা আপনার ঋণ করতে হয়েছে। রেদার আপনি এটা ঋণ না করে সুকুক দিয়ে করতেন, তাহলে জুলাইয়ের সময় মানুষ এটা ভাঙতে যেত না। কেন যেত না? কারণ হলো তখন মানুষ বলতো এটা আমাদের সম্পদে তৈরি, আমাদের টাকা দিয়ে তৈরি এই মেট্রো। আর এখন মানুষ মনে করে এটা ফেসিস্টে সে মানুষকে দেখানোর জন্য করছে, এটা সিম্বল তার, এই জন্য ভাঙতে হবে এটা। আর তখন বলতো এটা আমাদের টাকার তৈরি, এটা ভাঙা যাবে না। একটা ব্রিজ, একটা রাস্তা যদি জনগণের টাকায়, সরাসরি টাকা মানে কি, আসলে তো ট্যাক্সটা আমরা দিই ইনডাইরেক্টলি, আমরা বলি আমাদের টাকায়। কিন্তু সুকুক মানে হলো আপনার ডাইরেক্টলি আপনি বলবেন যে আই এম দ্য ওয়ান অফ ওনার ইন দিস প্রজেক্ট, আমি প্রজেক্টে একজন মালিক, এটা সুকুকে বোঝা যায়। এই ফিলিংস তখন আসে যে এটা আমাদের টাকার তৈরি। আমিও এই সুকুকের এই রাস্তার মধ্যে আমারও শেয়ার আছে। ওই সুকুক মানে শেয়ার, আমারও কি আছে, শেয়ার আছে, আমি ওটা শেয়ার হোল্ডার। গ্রামীণ ব্যাংকিং মডেলে যদি আপনার এই 500 টাকা 1000 টাকা দিয়ে বা 5-6 হাজার টাকা দিয়ে আপনার একজন গ্রামের গরিব মহিলাকে বলে যে সে হলো আপনার ব্যাংকের মালিক, তাহলে ওয়াই নট, সুকুকে কেন আমরা কথা বলতে পারবো না যে আস্থা মালিক জনগণ? কথা বুঝতে পারছেন? গ্রামীণ ব্যাংক যদি সুদী মহাজন, এই প্রতারক যে আপনার মানে প্রতারণা করেই আপনার বিশ্ব চষে বেড়াচ্ছে, সে যদি আপনার এইভাবে এই মডেল দাঁড় করাতে পারে যে কি, যে এই রাস্তা এই ব্যাংকের মালিক ওই মহিলাও, কত বড় প্রতারণাপূর্ণ কথা। 5-6 হাজার টাকা একটা শেয়ার দিয়ে মালিক বানিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি সুকুকে কথা বলতে পারি না যে এই রাস্তা যারা সুকুক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, রাস্তার মালিক জনগণ, এই মেট্রোর মালিক জনগণ। এবং রিয়েলিটি এটাই। মানুষ তখন বলতো এটা আমাদের টাকার তৈরি, আমি শেয়ার হোল্ডার এটা। তখন কেউ যদি ভাঙতে যেত, এই তুমি কার সম্পদ ভাঙতেছো? এটা সরকার না, এটা এই 2000-5000 শেয়ার হোল্ডারের মালিকানায় তৈরি এই মেট্রো। একদিকে সুদমুক্ত হতো, আর একদিকে এটা সাস্টেইনেবিলিটিও আপনার সুন্দর হতো। তাহলে আমরা এই একটা ইস্যুতে আমরা 3টা বিষয় আলোচনা করলাম। আমি শেষ করে দিব আলোচনা, বাতাস করতে হবে না। প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, একটা প্রবলেম। আপনি যদি শুধু এই সুদের উপাদানটা আপনি খুঁজতে চান, এই বাজেট বক্তব্যে আপনি আরও নানা জায়গায় এই সুদের উপাদান আপনি পাবেন। এবং দ্বিতীয়ত এটা কেন সমস্যা সেটা আমরা জানি। তৃতীয়ত এখান থেকে বের হওয়ার কী উপায় হতে পারে সেটাও আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমার মনে আলোচনা লম্বা করা ঠিক হবে না, আমি বাকিগুলো শিরোনাম বলে যাই শুধু। আমাদের আরও কিছু ইস্যু ছিল এখানে, প্রায় 14টা ইস্যু আমরা বের করেছিলাম, আমরা শুধু একটা ইস্যু আলোচনা করতে পেরেছি। মুদ্রানীতি নিয়ে একটা ইস্যু ছিল, তারপরে আপনার খেলাপি ঋণ নিয়ে একটা ইস্যু ছিল, পুঁজিবাজার নিয়ে একটা ইস্যু ছিল, তারপরে আপনার ঋণ ভিত্তিক থেকে ইকুইটি ভিত্তিক অর্থনীতির অভিমুখ একটা বক্তব্য আছে বাজেট বক্তব্যে, এটা একটা ইস্যু ছিল আমাদের।
সুকুক ও বন্ডের একটা ইস্যু আছে এখানে। তারপরে আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের ইকুইটি বিনিয়োগ একটা ইস্যু আছে। তারপরে কৃষি ঋণে আপনার সুদ সুদ দিয়ে আপনার ভর্তুকি মডেল। তারপরে আপনার বিমা বা পুনর্বিমার প্রিমিয়াম কর এবং বিদেশি ঋণের সুদে আপনার কর ছাড়। আয়কর আইনে আপনার অ্যাক্রুয়াল ভিত্তিতে সুদ ব্যয় বৈধতা প্রদান। ব্যাংক বিমা ফাইন্যান্স কোম্পানির জন্য পৃথক উচ্চ কর হার। ওয়াক ভিত্তিক সম্পত্তি উদ্ধারের কোনো পরিকল্পনা না থাকা। তারপর আপনার জাকাত ভিত্তিক কাঠামো বনাম ইসলামী রাজস্ব দর্শন এই আলোচনা না থাকা। এরকম ভ্যাট একটা আলোচনা আছে। মোটামুটি 14-15টা ইস্যু ছিল যেগুলো নিয়ে আমরা আসলে একদম ক্লোজ ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করি একটা ধারণা পাওয়া গেছে আজকে। হয়তো আজকে সব আমরা আলোচনা করতে পারবো না, যে একটা বাজেট বক্তব্য নিয়ে আমরা কিভাবে আমাদের আলোচনা তৈরি করতে পারি, চিন্তা বিনির্মাণ করতে পারি। একজন তালেবে ফিক সে একটা বাজেট বক্তব্যের মধ্যে কি কি ইস্যু সে বের করতে পারে, এটা কিছুটা হয়তো আমরা আজকে আন্দাজ করতে পেরেছি। পুরো জিনিসটা সামনে আসলে হয়তো আরও বেশি জিনিস তখন পরিষ্কার হতো। অসুবিধা নাই, এটা আস্তে আস্তে নিজেরাও আমরা এক্সপ্লোর করতে পারবো, বের করতে পারবো ইনশাল্লাহ। আমরা আজকে আলোচনাটা এখানে শেষ করে দেই। প্রচণ্ড গরম, বিদ্যুৎ নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। চলে এসেছে। আমি তো আপনাদের কষ্ট দেখে না করেছিলাম যে এত কথা বলা তো এক ধরনের কষ্ট, শোনাটা আরো বেশি কষ্ট। এই যে এই 22 নম্বর অনুচ্ছেদ কি লেখা আছে? উচ্চ মূল্যস্ফীতি চাপ মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকে কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হয়েছে। তদ অনুযায়ী নীতি সুদ হার ক্রমান্বয়ে 10% উন্নীত করা হয়েছে এবং এর প্রভাব আন্তঃব্যাংক লেনদেনে সুদ হারেও প্রতিফলিত হয়েছে। মতন পাঠ করলাম। বাজেট বক্তব্য অনুচ্ছেদ 22, পেজ 12। এখানে একটা ইস্যু আছে আমাদের, ফিকহি ইস্যু। আমরা আজকে তো অর্থনৈতিক ইস্যু নিয়ে কথা বলতেছি না, ফিকহি ইস্যু। ফিকহি ইস্যুটা হলো পলিসি রেট বলতে কি বোঝায়? পলিসি রেট মানে হলো আপনার মানুষ ব্যাংক থেকে আপনার সুদে ঋণ নেয়। ব্যাংক কার কাছ থেকে সুদে ঋণ নেয়? প্রশ্নটা খেয়াল করতে পেরেছেন? মানুষ ব্যাংক থেকে সুদে ঋণ নেয়, এটা একটা কথা। আর ব্যাংকে যখন টাকার প্রয়োজন হয় সে কার থেকে সুদে ঋণ নেয়? কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদে ঋণ নেয়। এর আগে একটা সহজে একটা কথা বুঝি আমরা। এই মোবাইলটা, এই সেলফোন, এটা আমি বাজার থেকে কিনলাম 100 টাকা দিয়ে। আমি আপনার কাছে বিক্রি করবো কত দিয়ে? 100 টাকা দিয়ে না, 110, 120 দিয়ে, তাই তো? As like that, ব্যাংকের সুদটা এমনই। কেন্দ্রীয় ব্যাংক থেকে কনভেনশনাল ব্যাংক যেই হারে টাকা কিনে সেই হারে টাকা বিতরণ করে, একটু প্রফিট রেখে। কথা বুঝতে পেরেছেন? কনভেনশনাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে সুদ নেয়, সুদী ব্যাংকগুলো তার ডিপোজিটর, তার থেকে যারা লোন নেয়, ইনভেস্টমেন্ট রিসিভার যারা, ওদের কাছেও এর চেয়ে আরেকটু সুদে আপনার ঋণ দেয়। আরো সহজে বললে, মহাজন যেখান থেকে আপনার টাকা আপনার সুদে আনে, সে আবার আরেকটু বেশি সুদে
সাধারণ মানুষকে দেয়। এই যে আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক, তফসিলি ব্যাংক কত হারে সুদ নিবে, इसको कहा जाता है पॉलिसी रेट। কি নাম এটা? পলিসি রেট। এটা ইস্তিলাহ, এটা টার্ম, পলিসি রেট। দ্যাট ইজ কল্ড পলিসি রেট। বাংলায় বলে নীতি সুদ, নীতি সুদ হার। কি বলে? নীতি সুদ হার। সাধারণ ব্যাংক তার গ্রাহককে কত সুদে ঋণ দিবে এটা নির্ভর করে নীতি সুদ হার কত সেটার উপর। নীতি সুদ হার যদি আপনার বেড়ে যায় তাহলে আপনার সাধারণ মানুষের জন্য সুদের হার বেড়ে যাবে। নীতি সুদ হার কমলে সাধারণ মানুষের জন্য কমবে। কথা ক্লিয়ার? বুঝতেছেন? এইবার আরেকটা মতন বুঝি। মুদ্রাস্ফীতি এবং মুদ্রা হ্রাস, এই দুইটা নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার এই পলিসি রেট। বাজারে যদি আপনার মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়ে, আমাদের এখন মুদ্রাস্ফীতি হার 9% উপরে, মুদ্রাস্ফীতি যদি বেশি হয় তখন সরকারের কি করণীয়? মানুষের কাছে যেন টাকার প্রবাহ কম থাকে, এই জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। কেন? কারণ টাকার প্রবাহ ফ্লো যদি বেড়ে যায় তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে না বাড়বে? এটা বুঝেন তো? টাকার ফ্লো বেড়ে গেলে দাম বেড়ে যাবে। এই জন্য সরকার তখন, সরকার মানে কি? কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ম্যাক্রো ইকোনমিক্সে দুইটা বাহু মনে রাখবেন। একটা হলো আপনার ফাইন্যান্সিয়াল, আপনার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আর একটা হলো আপনার সেন্ট্রাল ব্যাংক। বাজেট প্রণয়ন করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আর মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। এই দুইটা বাহু দিয়ে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স চলে। কথা বুঝতে পারছেন? এবং বাজেট হয় বছরে একবার, মুদ্রানীতি বছরে 2বার হয় সাধারণত। আমি যদি ভুল না করি, এখন ওটা 2বার হয়, মাঝখানে একবার করার একটা চেষ্টা করা হয়েছিল। আলোচনাটা আসলে পলিসি রেট অনেক লম্বা একটা ডিসকাশন। যেটা বলতে চাচ্ছি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে পলিসি রেট দিয়ে। সুদ হার বেড়ে গেলে ব্যাংক থেকে মানুষ টাকা তুলতে চাইবে, এই মানে ঋণ নিতে চাইবে, কম নিবে, এতে টাকার প্রবাহ কমবে। এখন কতগুলো প্রশ্ন এখানে দাঁড় হলো, চিন্তা করেন। একজন ফকির, তার সামনে কতগুলো প্রশ্ন। 1 নম্বর, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো লিকুইডিটি ফেসিলিটি পাওয়ার জন্য এমন ইনস্ট্রুমেন্ট, টুলস থাকতে হবে যেটা সুদমুক্ত। যেটা কি? সুদমুক্ত। এটা 1 নম্বর চিন্তার বিষয়। 2 নম্বর হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য পলিসি রেটের বাইরে গিয়ে আমাদেরকে কিছু বিকল্প, সুদমুক্ত বিকল্প চিন্তা করতে হবে। আমরা যদি দুটো জায়গায় চিন্তা না করতে পারি তাহলে একটা দেশের শুধু ইসলাম কায়েম করে ফেলবো, রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করে ফেলবো, ইট ইজ নট আ পিস অফ কেক। এত সহজ নয়। রাষ্ট্র ক্ষমতা দখল করাই আলটিমেট না, মানে গোল না। কথা হলো, আপনি যদি চান ইসলাম অনুযায়ী একটা রাষ্ট্র পরিচালনা করতে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আপনার সামনে থাকতে হবে। কিভাবে আপনি এগুলো
এখন বুঝতেছেন কেন বাজেট বক্তব্য পর্যালোচনা করা দরকার। ব্যাংকগুলো কিভাবে আসলে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নেয়, বলে যে আমার টাকা দরকার, টাকা দেন, ওটা আবার একটা পদ্ধতি আছে, ওটাকে বলে আপনার এই রিপো অ্যান্ড রিভার্স রেপো, এটা একটা টার্ম, রেপো এবং রিভার্স রেপো। এসএলআর, সিআরআর, এগুলোর মাধ্যমে মূলত আপনার ব্যাংকগুলো টাকা নেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে। এগুলো আপনার ইসলামী ইনস্ট্রুমেন্ট এখানে করার সুযোগ আছে, এটা নিয়ে অনেক লেখালেখিও আছে। আর আপনার ব্যাংকগুলো আপনার মানুষকে সুদমুক্ত বিনিয়োগ দিবে, এই জন্য তো ইসলামী কিন্তু আছে। আর 3 নম্বর হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা সুদ থেকে বের হয়ে আমরা কি করতে পারি, এটার জন্য একই কথা, আপনি ওই ইসলামিক টুলসগুলোর প্রফিট রেট বাড়িয়ে দিবেন। আমরা আগে বললাম সুদের রেট, এখন হবে এটা প্রফিট রেট, তাহলেই আপনার সমাধান হয়ে যাবে। একটু জটিল হয়ে গেছে আলোচনা, কারণ আমি অনেকগুলো টার্ম ইউজ করেছি। আমার ইসলামী অর্থনীতির সহজ পাঠ এই বইয়ে এগুলো আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যে ইসলামী মুদ্রানীতি কীভাবে আপনার পরিচালিত হবে, ওখান থেকে বইটা একটু দেখতে পারেন। রেপো, রিভার্স রেপো, এগুলো নিয়ে ওখানে আলোচনা আছে বিস্তারিত। 3 নম্বর ইস্যু হলো আপনার খেলাপি ঋণ এবং আমানা লঙ্ঘন। আমাদের দেশে ঋণগুলো খেলাপি হয়ে আসতেছে। খেলাপি মানে হলো ব্যাংক থেকে টাকা নিয়েছে কেউ, এখন আসে টাকা ফেরত দিচ্ছে না। কার টাকা নিচ্ছে? যারা ডিপোজিটর, ওদের টাকা নিচ্ছে। তাহলে এখানে তাকিফ কি, শরিয়া তাকিফ কি? এটা জনগণের টাকা নিচ্ছে, ফেরত দিচ্ছে না, আমানতের খেয়ানত। এখন ঘটনা ঘটতেছে কি দেখেন, তাকিফ করতে যে একটা মারাত্মক জিনিস সামনে আসছে। প্রচলিত ব্যাংকিংয়ে আমানতকারী নিছক পাওনাদার হওয়ায় প্রকৃত ঝুঁকি বহন ছাড়াই সুদ গ্রহণ করে, অথচ ব্যাংক ব্যর্থ হলে প্রকৃত ঝুঁকি আমানতকারীর উপর বর্তায়। এটা আল গরম বিল গম্মি নীতির লঙ্ঘন। এটা কি ধরতে পেরেছেন কথাটা? ধরতে পারেন নাই? ব্যাংকে মানুষ যে টাকা রাখে, মানুষ কি রিস্ক নেয়? কিন্তু ব্যাংক যদি ঝুঁকিতে পড়ে তখন কি নিচ্ছে? রিস্ক নিচ্ছে। এটা বিকল্প কি? মুদ্রা ভিত্তিতে আপনি টাকা রাখবেন। এখানে একটা বিকল্প আছে। এখানে মুদ্রা তো আপনার খেলাপি হতে পারে, তখন আপনার আলোচনা হবে যে এটা কি আপনার ব্যাংকের কোনো তাআদ্দি তাকসির ছিল কিনা, এগুলো আলোকে এটা সমাধান হবে। আচ্ছা, আরেকটা বলে পরে শেষ করে দিই, 4 নাম্বারটা বলে শেষ করে দিই। পুঁজিবাজার এবং আপনার আস্থা। পুঁজিবাজার আমাদের কয়টা স্টক এক্সচেঞ্জ আছে? 2টা, ঢাকা এবং চিটাগং। 2টা স্টক এক্সচেঞ্জে আপনার শরিয়া ইন্ডেক্স আছে, জানেন? শরিয়া ইন্ডেক্স আছে। তো শরিয়া ইন্ডেক্সের কোনো আলোচনা এই বাজেট বক্তব্যে নাই। আমাদের টোটাল পুঁজিবাজারটাকে শরিয়াসম্মত করার একটা গুরুত্বপূর্ণ উপায় হলো শরিয়া ইন্ডেক্সটাকে আরও বেশি কার্যকর করা। তো সেটা আমাদের জন্য একটা এই চিন্তার বিষয় এবং আলোচনার বিষয়। এটা কীভাবে আমরা শরিয়া ইন্ডেক্সটাকে আমরা আরও সুন্দর করতে পারি।
তো এই হলো আরও ইস্যু ছিল এগুলো। আমরা যেটা চিন্তা করতেছি যে পুরো আলোচনাটাকে আমরা আমাদের ওয়েবসাইটে, আইএফএ কনসালটেন্সি ওয়েবসাইটে আমরা পাবলিশ করবো ইনশাল্লাহ। তো ওখান থেকে আপনারা আরও বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করি একটা ধারণা আমরা আজকে নিয়ে আসতে পেরেছি যে আসলে একটা বাজেট বক্তব্য তো লম্বা আলোচনা, এটা একটা বাজেট বক্তব্যে আপনার নানা দিক থেকে এটাকে আপনি বিশ্লেষণ করতে পারেন। আমরা একটা রেওয়াজ তৈরি করতে চাই বিতাওফিকিল্লাহ, যে প্রতিটা দারুল ইফতায় বাংলাদেশে সেখানে আপনার এই বাজেট বক্তব্যের উপর ফিকহি আলোচনা হবে। এবং এটা বাংলাদেশে আল্লাহ তাআলা তাওফিকে আমরা শুরু করলাম। আগামী বছর আমরা আশা করবো বাংলাদেশে আরও নানা দারুল ইফতায় এই আওয়াজটা যেন পৌঁছে যায় যে এই সময় আমরা একটা ফিকহি আলোচনা আমরা বাজেট বক্তব্যের উপর করবো। এতে কি ফায়দা হবে? সচেতনতা তৈরি হবে ইনশাল্লাহ। আমাদের ছেলেরা দেশে অর্থ ব্যবস্থা নিয়েও জানা আগ্রহ তৈরি হবে। যেমন আজকে আপনাদের অনেকে আগ্রহ তৈরি হলো না যে পলিসি রেট কী জিনিস, এটা আর ভালো করে জানবো, এটা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এটুকু করে রাখি, আলোচনা হয়নি। মৌলানা আহসান আরও কিছু আলোচনা আপনাদের সামনে করতে পারবেন ইনশাল্লাহ বাজেট নিয়ে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ।